ঘটনাটি বরাবরের মতোই একটা ইমেইল থেকে পড়বো, এবং এই ইমেইলটা একটু অন্যরকমই বলবো আমি, মানে বেশ মানে কি বলবো, যে গল্প গল্প লাগে আর কি। তো যাই হোক, আমরা পড়ি। আশা করছি এটা আপনাদের ভালো লাগবে। আমার কাছে যিনি লিখেছেন তিনি হচ্ছেন শিকদার মেহেদী হাসান, এবং তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শিকদার মেহেদী হাসান মাগুরা জেলার কোনো একটা স্থান থেকে বলছি। আশা করি আপনি ভালো আছেন। আমার সাথে বিগত কয়েক মাস ধরে ঘটে চলা বাস্তব ঘটনাটি শেয়ার করব, যদিও তাতে আমার অনেক ক্ষতি হতে পারে। আগে অনেকবার লিখতে যেয়েও কলমটা বারবার থেমে যেত। ঘটনাটি মনে পড়লে আপনি বুঝতে পারবেন, ঘটনাটি পড়লে আপনি বুঝতে পারবেন। ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনাবেন। ঘটনাটি শুরু হয় 29 জুলাই 2019 সালের সোমবারে। কোরবানি ঈদের ঠিক 2 সপ্তাহ আগের সোমবার হতে ঘটনাটি শুরু হয়। আমি ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে এসেছিলাম। আমি বাইরের দেশের ইউনিভার্সিটিতে পড়ব বলে পাসপোর্ট করব ভেবেছিলাম, কিন্তু আমার জন্ম নিবন্ধন কার্ডে কিছু ভুল থাকার কারণে আমি সেটা ইউনিয়ন কাউন্সিল অফিসে সংশোধন করতে দিয়েছিলাম। সেটা আনতে যাব বলে আমি সিদ্ধান্ত নিই, আর তাই আমি সেদিন বিকেল বেলা বাজারে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যে ভাবনা সেই কাজ। দুপুরবেলা খাওয়ার পর একটু বিশ্রাম করে বিকাল 3:45 দিকে আমার সাইকেল নিয়ে আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের পাশ দিয়ে যাওয়া পাকা রাস্তা বরাবর গন্তব্যের দিকে রওনা করলাম। কিছু দূর যেতে যেতে পরিবেশটা যেন একটু পরিবর্তন হয়ে গেল। আমার কানে কোন এক অজানা স্থান থেকে ভেসে আসতে লাগলো এক সুমধুর গান। গানটা যে কি ছিল আমি বুঝতে পারছিলাম না, তবে কেন যেন গানটা আমাকে এক অন্য জগতে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। যতই সামনে যাচ্ছিলাম গানের সুর ততই সুন্দর হতে লাগলো। তবে খেয়াল করার বিষয় এটা, আমার মনে তখনও কোনো ভয় আসেনি, কারণ তখন ছিল বিকেলবেলা। যদিও আমি সেদিন খেয়াল করেছিলাম সারা রাস্তা জুড়ে একটা লোকও দেখতে পেলাম না। যাই হোক, আমি তখনও আস্তে আস্তে সাইকেল চালাতে চালাতে সামনে যেতে লাগলাম। আর সেই আমি দেখলাম ওই মেয়েটি হেঁটে হেঁটে যাচ্ছে, আর ওর পাশে দুটো ছোট মেয়ে গল্প করতে করতে যাচ্ছে। আমি অবাক চোখে শুধু মেয়েটিকে দেখছিলাম। অদ্ভুত ব্যাপার হলো, মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসছিল, যার কারণে আমি ওই মেয়েটাকে আরো বেশি ভালো পছন্দ হয়ে করে ফেলেছিলাম। এইভাবে যে কত সময় কেটে গেল সেটা আমার খেয়াল ছিল না। হঠাৎ আমার কানে আজানের শব্দ ভেসে আসলো, আর সেটা ছিল আসরের আজান। আমি ঘড়ির দিকে তাকাতে গেলাম। ঠিক তখনই মেয়েটা আমাকে অতিক্রম করে চলে যেতে লাগলো। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 5টা বাজে। আমি হতবাক হয়ে গেলাম, কারণ আমাদের গ্রাম থেকে বাজারে যেতে সময় লাগে 10-15 মিনিট, আর আমি সেই একটা জায়গাতে সাইকেল চালাচ্ছিলাম তাও প্রায় 1 ঘন্টা 10 মিনিট ধরে। এত কিছু ভাবতে ভাবতে পিছনে তাকিয়ে দেখি মেয়েটি নেই, আর সেই সুরটাও শোনা যাচ্ছে না। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক রাত 12টার দিকে আবার আমার ঘুম ভাঙল সেই অজানা সুরে। কিছু সময় শুনতে হঠাৎ আমি নুপুরের আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছিল কোনো একটা মেয়ে আমার ঘরের পাশ দিয়ে হাঁটছে। আমি তাকে দেখার জন্য বাইরে বের হলাম। আমি দেখলাম সেই মেয়েটা যার সাথে বিকেলে বাজারে যাওয়ার পথে দেখা হয়েছিল। সত্যি বলতে তখন আমার কোনো ভয় ছিল না। আমি তার দিকে এগোতে থাকলাম। দেখলাম সে আমার দিকে আমার পুকুরের পাড়ে বসে গান করছে, এবং সেই গানের শব্দ আমার কানে ভেসে আসছে। সে আমাকে পাশে বসতে বলল। আমি কিছু মনে না করে তার পাশে বসে পড়লাম। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, তোর নাম কি? সে উত্তর দিল, তার নাম হালিমা। আমি বললাম, তুমি কোথায় থাকো? সে বলল, আকাশে। এই কথা শুনে আমি কিছু অবাক হয়েছিলাম। আমি তাকে বললাম, আকাশে থাকো মানে? আমি কিছু বুঝলাম না। তারপর সে আমাকে বলল, ওই যে আলোটা দেখতে পাচ্ছ,
ওইখানে। তুমি চাইলে আমি তোমাকে নিয়ে যেতে পারি। আমি বললাম, আমি এখন যেতে পারবো না। এইভাবে তখনই কেউ যেন আমার কানের কাছে এসে ফিসফিস করে বলতে লাগলো, এটা তোমার ভুল না, এটাই সত্যি। তোমার সাথে যা কিছু হচ্ছে তার সবকিছুই সত্যি। আর আমি হলাম তোমার স্বপ্নের হালিমা সুলতানা। তখন হঠাৎ আমার মনে পড়ে গেল, আমি বহুদিন আগে একটা মেয়েকে স্বপ্ন দেখতাম, তার নাম হালিমা। সে আমার স্বপ্নে আসতো আর আমার সাথে গল্প করত। আর এই স্বপ্নের জন্য আমার বাবা মা আমাকে অনেক হুজুর দেখিয়েছেন। তারপরও স্বপ্নটা যেন কখনোই থেমে থাকতো না। মাঝখানে 3-4 বছর যাবৎ আমি স্বপ্নে আর তাকে দেখতাম না। এবার আমি মনে মনে ভাবতে লাগলাম, বহুদিন আগে থেকে দেখে আসা সেই স্বপ্নের মেয়েটার সাথে গতকালকে দেখা মেয়েটার সবকিছু যেন মিলে যাচ্ছিল। মনকে কিছুতেই বুঝাতে পারছিলাম না স্বপ্ন কি কখনো সত্যি হয়। তখন আমি তাকে বললাম, তুমি যদি সত্য হয়ে থাকো তাহলে কেন তুমি শুধু স্বপ্নে আসো, আর কেনই বা আজান দিলে তুমি চলে যাও, সব সময় কেন থাকো না? এই কথা শুনে সে বলল যে আমি চাই কিনা সব সময় তার সাথে থাকতে। এবং আমি যখন হ্যাঁ সূচক উত্তর দিলাম তখন সে তার দিকে তাকাতে বলল। আমি তাকিয়ে দেখি দূর। প্রতিদিন সে আমার সাথে দেখা করতো, মানে আমি বুঝতে পারতাম এটা আমার দেখা সেই মেয়েটা। এভাবে প্রতিদিন সে আমার সাথে দেখা করতে লাগলো। একদিন আমি আমার বাবা মাকে তার কথা বললাম, দেখানোর চেষ্টা করলাম, তাদেরকে বললাম, দেখো তো আমার সাথে একটা মেয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা? তারা বলল না। অথচ সেই হালিমা নামের মেয়েটাও তখনও আমার সামনে দাঁড়িয়েছিল। তারপর আমার বাবা মা সিদ্ধান্ত নিল আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যাবে। যে ভাবনা সেই কাজ। হুজুর আমাকে দেখে তখন বলল যে তোমার ছেলেকে পরীতে আসর করেছে, এখন এর থেকে মুক্তি পাওয়া তো অনেক কষ্টকর। তারপর আমার কিছু তেল পড়া ও পানি পড়া দিল এবং বাড়ি নিয়ে গেল। ওই দিন রাতেই সেই মেয়েটা আমাকে বলল যে আমাকে তার থেকে নাকি কেউ আলাদা করতে পারবে না, এবং সে বলল আমাকে আজকে রাতে তাদের বাড়িতে দিয়ে যাবে। এরপর সে আমার হাতটা ধরে বাড়ির ভেতরে প্রবেশ করালো। বাড়িটা দেখে মনে হলো যেন কোনো বেহেশতে প্রবেশ করেছি। তারপর দেখতে পেলাম একটা মহিলা এবং একটা পুরুষ লোক আমার সামনে আসলো এবং আমাকে সালাম দিল। আমাকে বলল, বাবা তুমি কেমন আছো? আমার মেয়েটা কি তোমাকে অনেক জ্বালাতন করে? তারা আমাকে ঘরের মধ্যে নিয়ে গেল এবং সেখানে বসতে দিল। আর সেই মেয়েটি বলল, আমি তোমার জন্য রান্না করতে যাচ্ছি। তারপর সেই হালিমা মেয়েটা আমাকে একটা বাগানের মধ্যে নিয়ে যায় এবং সেখানে আমি দেখতে পাই সুন্দর নদী, অনেক ধরনের গাছ এবং অনেক ফুলের সুগন্ধ। সেখান থেকে পানিতে বসে হাত মুখ ধুয়ে কিছুটা পানি আমি পান করি। তারপর আমরা দুজন হাঁটতে হাঁটতে অনেক দূরে গেলাম। ভালো স্বাদ ছিল সেগুলো। সেখানে ছিল রাজ্যের পর একটা রাজ্যের পরে যেন একটা রাজ্য আমি দেখতে পাচ্ছি। সবকিছু দেখলাম এবং আমাদের বিয়ের উৎসব শুরু হলো। ঠিকানা এভাবে 3-4 দিন কাটানোর পরে আমাদের বিয়ে হয় এবং সেখানে আমাদের আত্মীয় স্বজন সবাই আসলো। চমৎকার একটা অনুষ্ঠান। এবং এভাবে কিছুদিন থাকার পর আমি তাকে বললাম, সামনে তো ঈদ, আমাকে একটু বাড়িতে দিয়ে আসবে, তাহলে আমি ঈদ করতে পারবো আর তুমিও আমার সাথে যাবে। সে আমার কথায় রাজি হলো এবং ঈদের দিন সকালে আমি ঘুম থেকে উঠি। আমার বিছানার চারিদিকে অনেক লোকজন। আমার বাবা মা আমাকে ঘিরে কান্নাকাটি করছে আর বলছে, বাবা তুই এতদিন কোথায় ছিলি? 1 সপ্তাহ ধরে তোকে কত খুঁজেছি, কত হুজুরের কাছে গেছি, হুজুর বলল তোকে নাকি চীনের দেশে নিয়ে গেছে। আমি তখন তাদের কিছু বললাম না। গোসল করে আব্বু আর ভাইয়ার সাথে নামাজ পড়তে গেলাম। রাতে খাবার খেতে বস। তারা যেন এই কথা আর কোনো মানুষকে না বলে। এভাবেই চলতে লাগলো আমার জীবন।
আমার স্ত্রীকে শুধুমাত্র আমি ছাড়া আর কেউ দেখতে পায় না, তবে বিভিন্ন ঘটনার মাধ্যমে আমার স্ত্রী প্রমাণ করে দেয় তার অস্তিত্ব বাড়িতে আছে। সে আমার সাথে থাকে, আমার মাঝে মাঝে আমরা তার বাড়িতে ঘুরতে যাই, সেখানে ঘুরে আবার চলে আসি। এভাবেই চলছে আমার জীবন। আমি চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে, তার ঘটনাটা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আমি ফারহান ফ্রম উত্তরা। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি বলবো এটি আমার নিজের সাথে ঘটে যাওয়া লাস্ট জুন মাসের একটি ঘটনা। তো সাডেনলি আমি, আমার দুইটা ফ্রেন্ড কাঞ্চন এবং ফয়সাল, আর আমাদের একজন মামা আলো মামা, তো আমরা চারজন মিলে একটা প্ল্যান করি চাঁদপুর যাব। তো চাঁদপুরে মামার এক ফ্রেন্ড আছে, ওনার বাসা যাব। তো আমরা এজ ইউজুয়াল আমাদের সাথে আমরা দুটো বাইক নিয়ে আমরা চারজন মুভ করি। তো আমরা বাইক নিয়ে সদরঘাট আসি, এখান থেকে বাইক লঞ্চে উঠাই, আবার ওখানে যে লঞ্চ ঘাট থেকে নেমে বাইক নিয়ে যাচ্ছি। তো বাইক নিয়ে কিছু দূর আমরা প্রায় চাঁদপুর হাজীগঞ্জ পর্যন্ত যাই। দেন ওখান থেকে আরো মিনিমাম 30 to 40 কিলোমিটার রাস্তা। তো আমরা রাসেল ভাই যাচ্ছি সুন্দরভাবে আল্লাহর রহমতে। তো হঠাৎ করে বেশ খানিকটা রাস্তা আপনার ভাঙা, মানে খুব ভালোভাবে ভাঙা। তো আমরা বাইকটা খুব স্লোলি যাচ্ছি, 20-30 নিয়ার অ্যাবাউট স্পিড। তো ওইখানে একটা জিনিস যেটা নোটিস করার মতো, কোনো ল্যাম্প ছিল না। গ্রাম, একে তো গ্রাম, তো কোনো ল্যাম্প পোস্ট ছিল না বা কোনো আলো ছিল না। তো বাইকের হেডলাইটে যতটুকু আলো ওটা থেকেই যাচ্ছি। তো যেতে যেতে একটা পর্যায়ে আমি হঠাৎ করে আমার চোখে পড়লো যে আমি চোখে একটা কিছু দেখতেছি। কিরকম, মানে কেউ একজন দাঁড়ায় আছে, অনেক লম্বা, সাদা টাইপের একটা কাপড় পরা, মানে সাদা কিছু একটা পরা, এরকম একটা বোঝা যাচ্ছে। তো আমি এটা দেখে আমি মামার বাইকে ছিলাম, মামা ড্রাইভ করছিল। তো আমি মামাকে আস্ক করলাম, মামা আপনি কি কিছু দেখছেন? তো সে কোনো কথা বললো না। তো একটু পরে আমি আবার তাকে আস্ক করলাম, মামা কি ব্যাপার, আপনি কিছু বলতেছেন না? তো বলতেছে, কথা বলিস না, তুই পারলে দোয়া পড়। আর এর মাঝখানে উনি মানে 3বার কাশি দিছে রাসেল ভাই। তো এই জিনিসটা আমি ছোটবেলা শুনেছি যে কেউ কিছু দেখলে বা কোনো কিছু এরকম ফিল করলে তখন দেখতাম, মানে শুনতাম যে কাশি দিছে, এই স্টাইলের একটা ইয়া দিছে। তো মামাও দেখলাম সেম। তো বলতেছে, তুই দোয়া পারলে দোয়া পড়। আমি অ্যাজ ইউজুয়াল দোয়া করতেছি। তো কিছুক্ষণ পরে আমরা যখন আমাদের যে ডেস্টিনেশন ছিল ওখানে যে পৌঁছানোর পরে মামাকে আমি আবার আস্ক করলাম, মামা আপনি এরকম করলেন কেন, বললেন না কেন? তখন মামা বলল, আমি ওইখানে মানে আমিও এই জিনিসটাই দেখছি যে একটা মহিলা টাইপ, অনেক লম্বা, সাদা কাপড় পরা, ওনার চুল মানে সামনের দিকে দেয়া, এই টাইপের একটা কিছু। তো আর চোখ দিয়ে মানে মনে হচ্ছে ব্লাড পড়তেছে। তো মামা বলতেছে এরকম একটা, আমি এই জিনিসটা দেখছি, আর এইসব যখন দেখে তখন কথা বলতে হয় না, তখন দোয়া দুরুদ পড়তে হয়, তাহলে এটা চলে যায়। তো আমরা অ্যাজ ইউজুয়াল ওখান থেকে জিনিসটা ক্রস করে চলে আসছি। তো পরের দিন আমরা সেম টাইমে মানে 3টা-4টার দিকে বিকেল বেলা আমরা বের হয়েছি ঘুরতে। তখন ওই এলাকার যে মামার বাসায় গেছি, ওনার সাথে, উনিও আমাদের সাথে ছিল। তো আমরা ওই জায়গাটা থেকে যাচ্ছি, তখন ওনাকে জিজ্ঞেস করলাম, মামা এই জায়গাটা এরকম একটা বিষয় আমরা তো নোটিস করলাম গতকালকে, এখানটা কি আসলে কেমন? তখন উনিও বললো যে এই জায়গাটা খুব একটা ভালো না, এখানে এরকমের রাত বিরাতে প্রায় এই ধরনের ইনসিডেন্ট দেখা যায়। এটাই ছিল আমার ঘটনা। আমি মাহমুদুল হাসান মৃদুল, উত্তরা থেকে এসেছি। ধন্যবাদ রাসেল ভাই। এই ঘটনাটি স্টেশন রোড টঙ্গীর একটি ঘটনা। তো লেখাপড়ার উদ্দেশ্যে আমি ময়মনসিংহ থেকে প্রথম উত্তরাতে আসি, মানে ঢাকায় আসি। তো ব্যাচেলার লাইফের একটা ঘটনা। দেখা যাচ্ছে যে আমি স্টেশন রোডে একটা বাসায় থাকি, নাম ছিল লাইট হাউস, 9তলায়, টপ রোডে বাসাটা ছিল, মানে 7তলার উপর। ওখানে একটি ঘটনা, যখন আমি ওই মেসে থাকতাম, মেসে থাকা অবস্থায় প্রায় সময় দেখা যেত মিল কম পড়ে যেত। বিষয়টা এরকম না যে প্রায় সময় কমে যেত, বিশেষ করে একটা নির্দিষ্ট সময়ে মিলটা, যখন 10 জন আছি বা 8 জন আছি, মিলটা ক্যালকুলেশন করে ভাগ করে দেওয়া হচ্ছে। তো সেখানে দেখা যাচ্ছে দুপুরের মিলটা 1টা বা 2টা মিল প্রায় সময় বেড়ে যেত, রাতে আনফর্চুনেটলি 1টা বা 2টা কম পাওয়া যাচ্ছে। স্বভাবতই বাজারের দায়িত্ব বা একটা নির্দিষ্ট সময় পরে মিলটা ভাগ করার দায়িত্ব আমার উপরে পড়ে। 1 সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই দায়িত্বটা আমাকে দেওয়া হয়। আমি প্রথম দিন যখন ভাগ করলাম দেখলাম যে সেম ঘটনা ঘটলো। দ্বিতীয় দিন আমাকে আবার দায়িত্ব দেওয়া হলো। তখন আমি গ্রেটফুলি আমার এক বড় ভাইকে সঙ্গে নিলাম যে, ভাই দেখেন আজকে 1 সপ্তাহ ধরে একই ঘটনা ঘটছে, তো নিশ্চয়ই এখানে কোনো ঘটনা থাকতে পারে। তো দুজনে মিলে গুনে গুনে 10টা বা 12টা মিল ভাগ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আমার যে রুমমেট ছিল, তো রুমমেটটা একটু কল সেন্টারে চাকরি করতো। কল সেন্টারে ওই ভাইকে বলে রাখলাম যে, ভাইয়া
আপনি তো বাসায় থাকেন, আপনার তো নাইট ডিউটি, তো আপনি এই বিষয়টি একটু খেয়াল রাখবেন যে দুপুরের কিন্তু রাতে এরকম হচ্ছে। পরবর্তীতে ওই ভাইয়াটা বিষয়টা বুঝতে পারলো, বুঝার পরে খুব সম্ভবত রাতে 9টা বা 9:30 এরকম বাজে, সে রেডি হচ্ছে যে তার কল সেন্টারের কাজে যাবে। তো দেখলো কি একটা বিদ্যুটে কালো বিড়াল, মানে মানে এরকম বিশ্রী একটা কালো বিড়াল সাতালের উপরে আসছে। কিচেন রুমে গেল, যাওয়ার পরে যে বাটিগুলি আমরা ভাগ করে রাখতাম মিলের জন্য, ওখানে ঘোরাফেরা করছে বা গন্ধ শোকার চেষ্টা করছে। গন্ধ শোকার চেষ্টা করার পরে সে খাবারের জন্য চেষ্টা করেনি, মানে যদি এরকম হতো যে সে হয়তো ফেলে নষ্ট করবে বা নষ্ট করার চেষ্টা করেনি, সে গন্ধটা শুকে যে ভেন্টিলেটরটা ছিল ভেন্টিলেটরের উপর দিয়ে লাফ দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে ওই ভাইটা বিষয়টা খেয়াল করলো যে একটা কালো বিড়াল প্রতিনিয়ত আসছে। তো সে ওয়াশরুমে গেল, ওয়াশরুমে যাওয়ার ফ্রেশ ট্রেশ হয়ে যখন সে দেখা গেল যে 2টা মিল এখানে কম পড়ে গেছে। তো এই ঘটনার কিছুদিন পর আমার স্কুলের এক ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে বন্ধু তুমি কই আছো বা নতুন কোন জায়গায় উঠলাম। পরে আমি কথা প্রসঙ্গে বললাম যে আমি তো স্টেশন রোডের একটা বাসায় উঠলাম, তো 7 তলায় থাকি। তো আমার যে ফ্ল্যাটটা এটার পাশে হচ্ছে একটা অংশ খোলা ছাদ আর একটা অংশে হচ্ছে 2টো রুম, ওখানে আমি ব্যাচেলার থাকি। তো সে কথা প্রসঙ্গে আমাকে একটু সতর্কতা বলবো না, মানে নর্মালি বললো যে দেখো একটু সাবধানে থেকো। তো কথা প্রসঙ্গে কথা বললাম। তো কিছুক্ষণ পর আমি কথা শেষ করলে মোবাইলের কথাটা শেষ করলাম, শেষ করে আবার আমার বাবা মাকে ফোন দিলাম যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তো 1 সপ্তাহ যেহেতু হয়ে গেছে কিছু খবর নেই। তো তারপর দেখা গেল কথা শেষ করেছি, আচমকা আমি টপ ফ্লোরের দিকে তাকালাম, অর্থাৎ 7 তলার যে টপ ফ্লোরটা একটা অংশ ওইখানে কার্নিশ আছে, তারপর উপরে যে পানি ট্যাঙ্কটা আছে, তো ওইখানে আমি টপ ফ্লোরটাতে আচমকা তাকানোর সাথে সাথে আমার কেমন জানি মনে হলো যে আমার শরীরটা একটু কাঁপুনি দিল। কাঁপুনি যাওয়ার পর আমি অদ্ভুত কিছু বিষয় দেখতে পেলাম, যে একটা কালো জামা পরা, এটা ঠিক বোরকার মতো না আবার সিমিলারও না, একটা অন্য ধরনের একটা পোশাক। তো কালো পোশাক পরা ওই মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে, মানে এমন ভাবে তাকিয়ে আছে যে দেখে মনে হচ্ছে যে আমার প্রচন্ড ক্ষোভ আমার, মানে আমাকে পারলে সে হেনস্থা করবে বা কোনো মারধরের একটা আশঙ্কা আছে, যে আমাকে ওইভাবে সে আমার দিকের দৃষ্টিটা ওইভাবে সে তাকিয়ে আছে। তো এটা দেখে আমি প্রথম অবস্থায় ঘাবড়ালাম না যে এটা হয়তো আমার মনের ভুল, এরকম কোনো কিছু ঘটনা করতে পারে, যেহেতু আমি নতুন জায়গায় এসেছি, তো হয়তো এটা আমার মনের ভুল হতে পারে। তো এটা আমি পরীক্ষা করার জন্য চোখটা বন্ধ করলাম। চোখটা বন্ধ করার 30 সেকেন্ড পরে আমি আবার তাকালাম, তো দেখলাম যে ওটা কালো কোনো মেয়ে না। তো সাথে সাথে সে রূপ পরিবর্তন করলো, মানে চেহারাটা এমন ভাবে পরিবর্তন করলো যে একটা দেখা যাচ্ছে যে কোনো পাখির মতো, হয়তো সেটা উট পাখির মতো হতে পারে বা বিশাল আকার কোনো পাখি হতে পারে। পাখিটা এটা আমার সচরাচর দেখা কোনো পাখি না, ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারিতে যেরকম দেখা এরকম কোনো পাখি না। তো দেখে সাথে সাথে আমার কাছে মনে হলো যে সিমিলার, মানে আমার বাস্তব জীবনের সাথে মিলছে না। তো সাথে সাথে ওরকম একটা পাখির মতো হয়ে সে উড়ে চলে গেল। তো ওটা দেখার সাথে সাথে আমি ও বাবা গো এটা বলে একটা চিৎকার করলাম। মানে চিৎকার করার সাথে সাথে আমার মনে হলো যে কেউ হয়তো আমাকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে, স্ট্রেচারে করে 4-5 জন ধরে আমাকে কোথাও নিয়ে যাচ্ছে, আর নিয়ে যাওয়ার পর আমার মাথায় পানি ঢালছে। তো এরপর আমার কিছু মনে নেই। তারপর যখন সকালে আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর আমার যে রুমমেট ছিল বা আমার পাশে বেড়ে যিনি ছিলেন, তাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া কালকে রাতে তো এরকম একটা ঘটনা ঘটেছে, তো আমার প্রচন্ড গরম ছিল, তো আমি ছাদে গিয়েছিলাম কথা বলার জন্য, মোবাইলে কথা বলার জন্য, তো এরকম একটা ঘটনা ঘটেছে, এরকম আমি দেখেছি। তখন সে একটু বিরক্ত হলো, মানে এমন ভাবে বিরক্ত হলো যে তুমি কি এখানে মজা করতেছো, মানে সিনিয়র বড় ভাই, মেসের সিনিয়র বড় ভাই, তুমি কি মজা করতেছো যে এরকম কোন ঘটনা? তুমি কি জানো গত রাতে এমন বৃষ্টি হয়েছে যে ফ্যানটা পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে, আর তুমি বলতেছো যে তোমার গরম লাগছে, তুমি ছাদে গিয়ে এরকম একটা দৃশ্য দেখছো।
তো ওই বড় ভাইকে কোনোভাবেই আর বিশ্বাস করাতে পারছি না যে এটা বড় ভাই আসলে এরকম একটা ঘটনা ঘটছে। তখন আমার মনে হলো, তখন আমি একটু কনফিউজ হয়ে গেলাম যে এটা আসলে কি এটা আমার মনে ভুল। তখন আমি সাথে সাথে আমার মোবাইলটা বের করলাম, মোবাইলটা বের করে চেক করতে চাইলাম যে আমি গত রাতে আমার ওই স্কুলের ওই ফ্রেন্ডকে ফোন দিয়েছিলাম বা বাবা মাকে ফোন দিয়েছিলাম, তো ওটা আমি চেক করি যে তাহলে তো বোঝা যাবে যে আসলে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, বা আমি টাইমটা মিলিয়ে দেখার চেষ্টা করলাম। তো আমার ফোনটা নিলাম, ফোনটা নেওয়ার পরে আমি কাকতালীয়ভাবে খেয়াল করলাম যে আমার ডায়ালে কোনো নাম্বার নেই বা কোনো মিস কল নেই বা কোনো। ক্লাস শেষ করে বাসায় যাওয়ার পর খুব সম্ভবত এটা মাগরিবের আজান দিবে এরকম একটা সময়, তো আমি বাসায় গেলাম। বাসায় ওই টাইমটাতে কেউ ছিল না, আমি একাই দরজা খুলে ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর ভিতর থেকে একটা ধূপ জ্বালালে যেরকম গন্ধ হয় ঠিক সেরকম একটা গন্ধ। আমার মনে হলো যে কেউ ধূপ জ্বালিয়েছে। তো ভিতরে গিয়ে আর আমি এরকম কোনো কিছু পাইনি যে ধূপ জ্বলছে না, কিন্তু আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বা আমার নিঃশ্বাসে আমি এটা স্পষ্ট বুঝতে পারছি যে এটা ধূপ জ্বালানো হয়েছে। তো এর কিছুক্ষণ পর আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার যখন আসলাম, তখন নিচে যাব যে কোনো একটা কারণে, তখন যেহেতু আমি পলিটেকনিকে পড়ছি, তো আমার যে কোনো একটা প্রয়োজন, আমি নিচে গেলাম। নিচে যাওয়ার পর নিচে যাব আমি, ছাদের যে দরজাটা, ওই দরজাটা আমি বন্ধ অবস্থায় পেলাম, বা আমার কাছে মনে হলো যে বাইরে থেকে কেউ আটকিয়ে দিয়েছে। তো আমি বাইরে থেকে প্রচন্ড ধাক্কা দিচ্ছি, কিন্তু দরজাটা কোনো অবস্থায় খুলছে না। তো যেহেতু আমরা একবারই টপ ফ্লোরে থাকতাম, বা এখানে নিচে একবারে নিচে, আপনার শেষ করতে হবে ঘটনাটা কি হয়েছে, তারপরে আপনি মূল ঘটনায় আসি আমরা। জি, এরকম ঘটনা প্রায় সময় ঘটতে থাকতো, বা আমি যখন প্রায় সময় দেখতাম যে সাথে কেউ হাঁটছে বা আমাকে ফলো করছে, বা প্রায় সময় দরজাটা বন্ধ অবস্থায় পেতাম, বা বন্ধ অবস্থায় পাওয়ার পর আমরা এরকম অবস্থাতেই বিশ্বাসযোগ্য ঘটনা ছিল না, যে হয়তো প্রথম ভাবতাম হয়তো কেউ দুষ্টমি করে এটা বন্ধ করছে, কিন্তু আসলে ভেরিফাই করে দেখা গেছে যে এরকম কোনো ঘটনা ঘটতো না। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন সবাইকে, তারপর আপনার ঘটনায় যাব, এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটা ভালো লাগবে। চলুন শুনে আসি তৃতীয় অতিথির ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই, আমি এরশাদ উত্তরা থেকে। জি, আসসালামু আলাইকুম লিসনার্স। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা বলবো এটা আমার একটা কালেক্টেড স্টোরি। ভূতে প্রেমের পর ভালোবাসা থেকে নিজের যে ইউজুয়াল জবগুলো থাকে তারপর তো খুঁজে বেড়াই যে কোথায় কোন স্টোরি পাওয়া যায়। তো এটা হচ্ছে, যেহেতু আমি উত্তরা থাকি, উত্তরাকে আপনারা বলতে পারেন এটা উত্তরা মডেল টাউন না বলে হাসপাতাল মডেল টাউন বলতেন, বিকজ লট অফ হসপিটালস আর দেয়ার। প্রত্যেকটা অলিতে গলিতে হসপিটালস, ক্লিনিক ভরা। তো ওরকম একটা হসপিটাল আমি, যেহেতু অ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস, আমি এটা বলছি না, নামটা বলতেছি না, এবং যে এটা লাশ ভাই অ্যাম্বুলেন্স একজন ড্রাইভার, ওনার নামটা আমি আসল নামটা বলবো না আর কি। তো ওনার সাথে আমার গত পরশু দেখা হয়। তারপরে দেখা হতে আপনি চা খাচ্ছিলেন, তো জিজ্ঞেস করলাম যে ভাই এরকম এরকম। তো উনি ওনার একটা স্টোরি বললেন, লাস্ট মান্থ উনি যেটা বলেছিলেন, ওনার একদম উনি যেভাবে বলেছেন ওভাবে বলতেছি আমি। এটা একটা যে কোনো একটা হসপিটালে একটা লোক মারা গিয়েছে রাত, লিভার সিরোসিস হয়েছিল, রাত 9টার দিকে মারা গিয়েছে। হি ওয়াজ ফ্রম কাশীপুর হচ্ছে গিয়ে বরিশালে একটা ছোট গ্রাম। তো ওখান থেকে ওনার ওই যে ভদ্রলোক মারা গিয়েছেন তার মামা ছিলেন, আপন মামা, এবং তার এক দুঃসম্পর্কের ভাই, এরা দুজন। তো সে ওই লোকের নাম, ড্রাইভার নাম হাসান ভাইকে তারা রেড করলো ওই লাশটা নিয়ে যাবে। তো হাসপাতালের আপনার ফর্মালিটিস মেনটেন করে ওরা লাইক 11:30 থেকে, রাত 11:30 থেকে রওনা করে। হাসান ভাইয়ের সাথে ছিল একজন, তার যে একজন হেল্পার থাকে ও ছিল, মামা, ওই ডেড বডির মামা, আর সেই দুই সম্পর্ক, তারা 4 জনে। তো ওরা আরিচা হয়ে না গিয়ে ওরা আপনার মাওয়া হয়ে রওনা করছে। মাওয়াতে একটু দেরি হয়েছে, কারণ এখন নদীতে অনেক পানি। মাওয়া থেকে ওরা ফেরি পার করে কেওড়াকান্দি যেতে প্রায় 2.5 ঘন্টা। তো ওরা কেওড়াকান্দির ওদিকে পৌঁছতে প্রায় 3:30 বেজে গেছে রাত্রে। তো কেওড়াকান্দি থেকে সোজা গিয়ে ভাঙ্গা থেকে তারপরে গৌরনদীর দিকে যেতে আপনার মানে দুই পাশে তেমন কোনো লোকালয় নাই, দুই পাশে আপনার ধানি জমি। যখনই আমি ব্রেক করে আসলে তখন দেখলাম যে না, একটা বানর না, ওইটা আসলে বানর ছিল না,
একটা বানের মতো দেখতে, কিন্তু মুখটা হচ্ছে কি আপনার এগুলো খুবই ছোট ছোট, মুখটা মানুষের মধ্যে কুৎসিত মানুষের মতো, কিন্তু প্রত্যেকটা লেজ আছে এবং গায়ে বড় বড় পশম। তো এই জিনিস আমার জীবনে কখনো দেখিনি। তো ওরা গাড়িটাকে এমন ভাবে ওরা অনেকগুলো মানে অ্যাটাক করছে যে গাড়িতে ওরা কেউ ইয়ের উপর উঠতেছে, উইন্ডশিল্ডের উপর উঠতেছে, লাফালাফি করতেছে, এবং তাদের চোখগুলো ছিল হচ্ছে আপনার একটু বড় বড়, লালচে এবং জল জল করতেছিল। এগুলো দেখে এখন হাসান ভাই বারবার গাড়ি স্টার্ট করতেছে, গাড়ি স্টার্ট নিচ্ছে না। আরো একটা জিনিস যেটা ঘটেছে, ওই রাস্তাটা যে বরিশালে ওই ভাঙ্গা থেকে সোজা রোডটা যেটা গিয়েছে, ওটা কিন্তু আপনার রাসেল ভাই বরিশালে যায়, ওখান থেকে স্বরূপকাঠি যায়, ওখান থেকে পটুয়াখালী যায়, বরগুনা, ওই সেম রোড, এবং প্রচুর মানে নাইটের কারগুলো ওখান থেকে চলে। কিন্তু উনি আমাকে বললো যে এরশাদ ভাই, ওই যে সময় এই ঘটনাগুলো যে ঘটতেছে, there was not a single bus, no minibus, no truck, nothing, কিছুই পাচ্ছিলাম না। এবং আমরা খুব চাচ্ছিলাম যে একটা কিছু পাই, আমরা যেন হেল্পের জন্য বলতে পারি, কারণ আমরা গাড়ি থেকে নামতে পারতেছি না। সাডেনলি তারা মনে করেন পিছনতে, যেখানে পিছন কম্পার্টমেন্ট, যেখানে ফ্রিজিং কম্পার্টমেন্ট, ওখানে তো আপনার লাস্টের ডেড বডিটা রাখা একটা কফিনের মধ্যে। ওরা বুঝতেছে যে ওটা মানে মানে খোলার খুব চেষ্টা করতেছে, বা ভাঙা চোর, মানে খুব পুরা ওনাদের যে অ্যাম্বুলেন্সটা পুরোটা তুলতেছে, এরকম করে করতে করতে, এবং তারা কোনোভাবে নামতে পারতেছে, কারণ বাইরে অনেকগুলো ওই ধরনের ওই জন্তু বলতে পারেন, ক্রিয়েচার বলতে পারেন, হোয়াট এভার। তো এরা মানে ভিতরে বসে দোয়া পড়া ছাড়া কোনো, তাতে তারা দোয়া দৌড় পড়তেছিল খুব জোরে জোরে, এবং বারবার স্টার্ট নেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু স্টার্ট নিচ্ছিল না গাড়ি। তো এরকম করে অলমোস্ট অ্যান আওয়ার, তারপরে দেখলো যে হঠাৎ করে এগুলো চলে যাওয়ার পর তারপর রাত 10-15 যখন তারা চলে যায়, লাইক উইদিন 5-10 মিনিটস দেখা যায় না, ইউজুয়ালি যে গাড়িগুলো নাইট শিফটে চলে, বরিশালের দিকে যাচ্ছে, পটুয়াখালীর গাড়ি সবগুলো যাচ্ছে, আর ওনাদের গাড়িটা সাইড করা। তখন ওরা একটু মানে মনের মধ্যে সাহস আসলো, তখন নামলো, পিছনে গিয়ে যা দেখলো, আসলে ইট ওয়াজ আউট অফ দ্যার ইমাজিনেশন, দেখলো যে তারা কফিনটা তো রাস্তায় পড়ে আছে, কফিনটা ভাঙাচোরা পুরা, এবং কফিনের মধ্যে ডেড বডির শুধু পাঁজরের হাড় এবং স্কেলটা ছাড়া আর কিছু নেই। আমাকে হাসান ভাই বলতেছিল যে এরশাদ ভাই, যে আপনি যদি বিশ্বাস করেন, এক ফোঁটা রক্ত কোথাও ছিল না, মানে রক্তটা লাইক আমরা যেমন যদি মুরগি খাই বা কিছু খাই, যেভাবে আমরা চিবিয়ে খাই, ঠিক ওইভাবেই ছিল। দেয়ার ইজ নট এ সিঙ্গেল ড্রপ অফ ব্লাড, মানে ব্লাড গুলো কেউ চাইটা খায় নিচ্ছে সব। তারপর তার মামা খুব মানে হাউমাউ করে কাঁদতেছিল অবস্থাটা দেখে থেকে। তারপর আর কি করবো, ওনার কাছে একটা চাদর ছিল, ওই বোনস যেগুলো ছিল, অল্প কিছু বোনস, ওগুলো ওই চাদরের মধ্যে উঠাই নিয়ে, ওইটা নিয়ে তারপর বাড়ি গিয়ে ওটার উপরে জানাজা করে ওটাকে দাফন করা হয়েছে। এই ছিল স্টোরি রাসেল ভাই। থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আমি ফারহান ফ্রম উত্তরা। রাসেল ভাই, এখন যে ঘটনাটা শেয়ার করবো, এটা হচ্ছে আমার বড় ভাই এবং বোনের সাথে ঘটা। এটা অনেক বছর, নিয়ার অ্যাবাউট 35 ইয়ার্স আগের ঘটনা। তখন আমার ভাই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়তেন। তো উনি হোস্টেলে থাকতেন। তো একদিন শীতের বিকেলে আমার মেজো বোন তো ব্যাডমিন্টন খেলছে, হঠাৎ করে দেখতেছে কি, মানে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে, মাগরিবের আজান তখনও দেয়নি, তো দেখতেছে যে হঠাৎ করে যে ভাইয়া হাত দিয়ে আপুকে ইশারা দিচ্ছে। তো আপু তো অনেক এক্সাইটেড হয়ে গেছে যে ভাইয়া এত মানে এই সময় হঠাৎ করে বাসায় কিছু না বলে কিভাবে আসছে। ভাইয়া তখন স্কুলে পড়ে, তার তো আসার কথা না। তো আপু শক, তারপরে মানে ভাইয়া হাত দিয়ে তাকে ইশারা দিচ্ছে। তো আপু দৌড়ে ভাইয়ার দিকে গেছে, মানে যাচ্ছে। তো যতই কাছে যাচ্ছে, মানে মনে হয় ভাইয়া ততই দূরে সরছে, এরকম একটা বিষয়। তো এরপরে মানে কিছু দূর যাওয়ার পরে এর ভিতরে মাগরিবের আজান দিয়ে দিয়েছে রাসেল ভাই। তো আমি তার আগে একটু বলে রাখি রাসেল ভাই, আমাদের যে আমার হোম টাউন বরিশালে, তো আমাদের যে বাসাটা, ওটা বাসার একটা পোর্শন আপনার একটু ব্যাকওয়ার্ড, এবং ওইখানে এই টাইপের অনেক প্যারানরমাল অ্যাক্টিভিটিস এর অনেক বিষয় এখানে আছে। তো ওইটা হচ্ছে তিনটা বাসার মিলে একটা কর্নার রাসেল ভাই। তো ওই কর্নারের দিকে যাচ্ছে। কাজিন ছিল আমার আপুর সাথে। তো ওই আমার কাজিন আমার আপুকে বলতেছে, তুই কোথায় যাচ্ছিস? বলতেছে, তুই দেখতেছিস না দাদা আসছে, ঢাকা থেকে দাদা আসছে। তো আপু বলতেছে, কোথায় দাদা? দাদাকে তো দেখা যাচ্ছে না। তো আপু বলতেছে, সামনেই তো দাঁড়ানো আছে। তো বলতেছে, কোনো দাদা আসে না, তুই চল ভিতরে চল। এই কথা বলে আপুকে ভিতরে নিয়ে আসে। আসার পরে আপুকে জিজ্ঞেস করে, মানে আমার আম্মার কাছে ঘটনাটা বলতেছে আমার কাজিন। তো আপু আম্মার সাথে এইভাবে শেয়ার করছে যে আপু দেখছে যে আমার বড় ভাই আসছে। তখন হোস্টেলের এসেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে হোস্টেলের একটা ড্রেস থাকে, ড্রেস কোড আছে ওদের। তো ওইরকম একটা ড্রেস পরা ভাইয়া আপুকে হাত দিয়ে ইশারা করে ডাকছে। তো এটাই ছিল ঘটনা, আসলে কেউ ছিল না ওইখানে। এটা আপুর একটা ইয়া ছিল। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো লিসেনার, আই এম জামা ফ্রম ওল্ড ঢাকা। আসলে আজকে যে ঘটনাটা আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটা হলো
হসপিটাল রিলেটেড, যেটা হচ্ছে ঢাকার ভিতরে কোন একটা মেডিকেল কলেজ। আসলে এই মেডিকেল কলেজকে ঘিরে বা এরকম জায়গাটাতে অনেক বছর আগে একসাথে অনেক মানুষের মারা বা লাশের ঘটনা আছে, যেটা হচ্ছে মেডিকেল কলেজটা যখন শুরু হয় কাজও বা তার আগের কিছু মানুষকে মেরে ওখানে নর্দমার ভিতর ফেলা হয়েছিল। তো তারপরে ওই জায়গাটাতে মেডিকেল কলেজ গড়ে তোলা হয়। তারপর মেডিকেল কলেজ অনেকদিন পরিত্যক্ত ছিল। এরপর বেশ কয়েক বছর হলো যে মেডিকেল কলেজটা চালু হয়। আমি মেডিকেল কলেজটার নাম আসলে বলতে চাচ্ছি না, মেন ঘটনা হচ্ছে আমার আম্মু এবং আমার খালাতো ভাইয়ের সাথে। আমার আম্মু আমার খালাতো ভাইয়ের বাসা, আমার আন্টির বাসার 2 বছর আগে বেড়াতে আসে। দেন আমার আম্মু একদিন মেডিকেল কলেজে ঘুরতে যাওয়ার পরে আমার আন্টি ওখানে সিনিয়র স্টাফ নার্স, ওনার কাছে যাওয়ার পরে উনি ঘুরে টুরে যখন বের হয় হসপিটালের সারাউন্ডিং পরিবেশটা উনি ভালোভাবে দেখতে চাই। তো উনি ঘোরাঘুরি করে ছোট খালাতো ভাইকে সাথে করে নিয়ে। তো ঘোরাঘুরি করতে করতে এক পর্যায়ে আমার আম্মু একটা 38-40 ইয়ার্সের একটা মহিলাকে আমার আম্মু নোটিস করে। উনি আমার আম্মু আমার ছোট যে ভাইটা যেখানেই যাচ্ছে সেখানেই ওই মহিলাটা আমার আম্মুদের সামনে সামনে ঘোরাঘুরি করতেছে। আমার আম্মুরা যে ফোর্সে যাচ্ছে তার আগে ঘুরে উল্টা দিক থেকে আমার আম্মুদের সামনে। তো বিষয়টা আমরা ফার্স্টে নর্মালি নাই, তারপরে আসলে ছোট ভাইটা অনেক ভয় পায়। তো আমি একটু বলে রাখতেছি যে ওই মহিলাটার মানে হিজাব করা টাইপের, বোরকা টাইপের কিছু পরা ছিল এবং তার চোখ দুইটা আপনার হয়তোবা দেখবেন যাদের জন্ডিস থাকে বা বিলিরুবিন যাদের বেশি থাকে তাদের শরীরের কালারটা একটু হলুদ জাতীয় হয়। সেম মহিলার মুখের গড়ন বা চোখের মানে যে কালারটা ওরকমই দেখতে। তো এরকম কিছুক্ষণ ডিস্টার্ব করার পরে আমার আম্মুরা বিব্রত হয়ে ওখান থেকে বাসায় চলে যায়। আমার আম্মু পরের দিন দুপুরবেলা ঘুমাচ্ছে, ঘুমের ঘরে আমার আম্মুকে কেউ যেন হাত ধরে গায়ে টাচ দিয়ে ডাকাডাকি করে। তো আমার আম্মু তখন ঘুম থেকে উঠে খুব খারাপ অবস্থা থাকে। আমার আম্মু আমাকে কল দেয় যে আমি একটু অসুস্থ, যার কারণে ঢাকা থেকে চলে যেতে হবে। তো আমি তখন আন্টির বাসায় ছিলাম না, আমি অন্য এক জায়গায় ছিলাম। তো আমার আম্মুর সাথে ওই দিন যে ঘটনাটা ঘটলো, তারপরের দিন ছোট ভাই আমার যে খালাতো ভাই ও একটু অসুস্থ হয়। ও এরকম ভুলভাল ঘুমের ঘরে ভুলভাল মানে বলে বিভিন্ন ধরনের কথা সে বলতে থাকে। এরপরের দিন আমার আন্টি আমার সে ছোট ভাইকে উনি রাত্রে একটা জায়গায় ঘুমাইতে দেয়। ঘুমানোর পরে আমার আন্টি ডিউটির কাজে ব্যস্ত হয়ে যায়। কিছুক্ষণ পরে আমার আন্টি নোটিস করে, সব বলে রাখি যে বছর 2 আগে সেই মেডিকেল কলেজটা একেবারেই অচল ছিল, তার মানে রোগী হতো না, খুব কম মানুষের যাতায়াত, সেখানে কোনো মানুষ তেমন একটা যাইতো না। তারপরে আমার আন্টি নোটিস করে যে ওই অন্য ডিপার্টমেন্ট থেকে মোটা কণ্ঠে কেউ একজন ডাকতেছে, আমার ছোট ভাইটাকে রাইন বলে ডাকতেছে। তো এই জিনিসটা অনেকক্ষণ এরকম নোটিস করার পরে ওদিন যে কোনো ভাবে আমার আন্টি ডিউটি থেকে চলে এসে তারপরে বাসায় একটু ঝামেলা। আমার ছোট ভাইটা এরকম ভুলভাল দেখে, ভুলভাল বকে, আমাকেও বলে যে এরকম জিনিস দেখছি বা এরকম খারাপ কিছু দেখছি। আসলে রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। তো ঘটনার লাস্টে ফিনিশিংটা হলো আমার আম্মু যখন বাড়িতে ঢাকা থেকে বাড়িতে চলে যাওয়ার পরে আমার আম্মুর সাথে কোনো ঝামেলা হয় না, তবে আমার খালাতো ভাই মাঝে মাঝে নাকি দেখতো, ওই জিনিসটা দেখতো যে মহিলাটা তাদের ফলো করতেছে, তাকে কিছু বলতে চাচ্ছে বা তার সামনে গিয়ে দাঁড়াচ্ছে, এরকম কিছু ঝামেলা করতো। এবং এখন যে পরিবেশ পরিস্থিতি মেডিকেল কলেজে এখন প্রচুর রোগী হয় এবং অনেকটা শান্ত, আর আগের মতো কোনো ঝামেলা হয় না। এই ছিল আসলে আমার ঘটনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাদিক, জি, গাজীপুর থাকি। ওকে, চলে যাই আপনার ঘটনা। জি, তো ঘটনাটা আসলে আমার একটা ফ্রেন্ডের বোনের সাথে আর কি, বোনের শ্বশুর বাড়ির একটা ঘটনা। শ্বশুর বাড়িটা হচ্ছে ফটিকছড়ির একটা ভোজপুর নামের গ্রামের একটা আশেপাশে একটা জায়গায়। জি, তো ওখানে মানে একটু অদ্ভুত পরিবেশ ছিল প্রথম থেকে। জি, তো প্রবলেম গুলো ছিল মানে ওখানে ছোট ছোট বাচ্চারা, মানে 2-3 বছরের বাচ্চারা নর্মালি হাঁটতে পারতো না। আচ্ছা, হাঁটতে পারতো না বলতে মানে নর্মালি হাঁটতেই পারতো না, পড়ে যেত, ভালোভাবে হাঁটতে পারতো না। আবার দেখা যেত কি অন্য কোথাও গেলে মানে ওখানে হাঁটতে পারে, ওই বাড়িতে হাঁটতে পারে না।
তো এগুলো হতো। আর ওখানে আমার যে ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের বোনের শাশুড়ি যেটা আছে, ওনারও খুব প্রবলেম হতো কি মানে উনি ঘুমালে দেখা যেত কি মানে আঁচড় দিচ্ছে, ঘুম থেকে উঠে দেখতো যে মুখে আঁচড়ের দাগ, বড় হাতে আঁচড়ের দাগ, এগুলো দেখা যেত। আর নামাজ পড়তে দাঁড়ালে অনেক সময় দেখা যেত যে লম্বা লম্বা কতগুলো মহিলা বোরকা পরা মানে চাই নামাজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, এটা প্রায় সময় দেখতো না। নামাজে দাঁড়ালেই মানে এরকম হতো, প্রায় সময় জিনিসটা ফেস করতো। আর তখন মানে উনি অনেক সময় ভয়ে ফেন্ট হয়ে যেত, আর মানে সেন্সে আসার পর দেখতো মানে না সব নর্মাল আছে, এরকম প্রায় সময় হয়। আর আরো কয়েকবার মানে এইসব দেখছে যে মানে ঘুমাইলে বা ঘুমানোর পরে ওঠার পরে জানলা দিয়ে যখন তাকায় দেখা যায় মানে কোন একটা মহিলা ভয়ঙ্কর টাইপের তাকায় হাসতেছে এক দৃষ্টিতে। তো উনি যদি বলে মানে এটা কে, এবার বললে আবার চলে যায়। আবার ধরেন শুয়ে আসে তারপর হঠাৎ চোখ গেল আলমারির দিকে, রুমের দিকে, আলমারির দিকে তাকালে দেখা যেত যে আলমারির উপরে বসে আছে একটা মহিলা, ওরকম দেখা যেত, মানে খুব ভয়ানক চেহারা নিয়ে তাকায় আছে। তো এই জিনিসগুলো প্রায় সময় হতো। অনেক হুজুর আনা হয়েছিল ওখানে, তারপরেও মানে এটার কোনো সলিউশন নেই, পরে দিয়ে মানে শেষ পর্যন্ত বাসাটা শিফট করতে হয় আর কি ওদের। আচ্ছা, সেটা আমার প্রথম ঘটনা। আর দ্বিতীয় আরেকটা ঘটনা সেটা আমার ফ্রেন্ড আসিফের সাথে। আসিফের বাবা মানে সেনাবাহিনীতে চাকরি করতো। আচ্ছা, কোথায় চাকরি করে, কি করে না করে এটা না বলে আমরা যদি ঘটনাটা বলি তাহলে আমার মনে হয় ভালো। তো যাই হোক, বলে যেহেতু দিছি আমি বলি। তো সেনাবাহিনীদের মানে মিশনে যেতে হয়, তো আঙ্কেল মানে মিশনে গেছিল। তো এরপর থেকে মূলত মানে ঘটনাটা শুরু হয় আর কি। তো আমার আন্টি ছিল তখন একা বাসায়, আর আসিফ আর তার ছোট ভাইয়ের সাথে থাকতো আর কি। এক রুমে থাকতো আন্টি, আর আরেক রুমে আসিফ আর তার ছোট ভাই। তো প্রায় সময় দেখতো কি মানে আন্টি মানে আঙ্কেল চলে যাওয়ার পর থেকে মানে একটা অ্যাবনর্মাল বিহেভ করা শুরু করে। সেগুলো কেমন? সেগুলো হচ্ছে মানে কিচেনে অনেক সময় দেখা যেত মানে আন্টি যখন একা থাকতো মানে কারোর সাথে জানলা দিয়ে কথা বলতেছে, কমিউনিকেট করতেছে, লাইক মানে আঙ্কেল সামনে আছে, মানে ওকে তুমি শুনছো, মানে এভাবে কথা বলে, মানে হাজবেন্ডের সাথে যেভাবে কথা বলতো ওভাবে কথা বলতেছে। তো আসিফ এগুলো দেখে থাকতো পিছন থেকে, মানে কি সামুর এভাবে কার সাথে কথা বলছে, গিয়ে দেখতো মানে জানলার পাশে কেউ নাই, বাট তারপরে এরকম করতো প্রায় সময়, মানে কথা বলতো আর নিজে নিজে কথা বলতো, কান্নাকাটি করতো। আর ঘর থেকে বের হয়ে যেত রাত বিরাতে দুপুরে, মানে বের হয়ে যেত ঘর থেকে, বের হয়ে মানে দরজা খুলে, মেন দরজা খুলে বাইরে চলে আসতো। অনেক সময় প্রতিবেশীরা ধরে ভিতরে নিয়ে আসতো, অনেক সময় আসিফ তারপর তার ছোট ভাই মিলে মাকে ধরে নিয়ে আসতো। মা কি কোথায় যাচ্ছ? তো মা বলে কি মানে তোর আব্বা আসছে, তোর আব্বা আমাকে ডাকতেছে, বাইরে থেকে ডাকতেছিল। তো এই জিনিসগুলো ওরা মানে মনে করছে মেন্টালি কোনো প্রবলেম হতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে কি বাসায় ফল ফ্রুট এগুলো আনলে, ধরেন ফল আপেল বা আঙ্গুর এগুলো আনছে বাসায় কেউ, তো ওগুলো একটা বাটিতে করে মানে সার্ভ করে জানলা দিয়ে কাউকে দেওয়ার চেষ্টা করতো আন্টি, মানে বাটিতে সাজায় জিনিসটা কাউকে দেওয়ার চেষ্টা করতো। আসিফরা জিনিসটা অনেকবার দেখছে, জানলা দিয়ে কাউকে বাটিতে করে কোনো ফ্রুট বা এটা জিনিসগুলো দিচ্ছে, কাকে দিচ্ছে এটা দেখা যেত না। যাক, তারপরে মনে করছে মানে আঙ্কেল নাই, হ্যালুসিনেশন হতে পারে এই টাইপের। পরে আঙ্কেল দেশে চলে আসে, আসার পরে মানে তখনও দেখা যায় যে তারপরও করতেছে জিনিসগুলো। আঙ্কেল একবার দেখলো যে মানে কি বাটি নিয়ে আন্টি মানে কাউকে কিছুটা দিতে যাচ্ছে জানলা দিয়ে, তো আঙ্কেল জিনিসটা ধরে ফেলে, কারণ মানে জিনিসগুলো মানে কি ভালো না। কোন একটা হুজুর থেকে মানে শুনছিল যে মানে এরকম কাউকে কোনো ফল ফ্রুট এগুলো যদি দিয়ে দেয় তাহলে বাচ্চাদের ক্ষতি হয়। তো আঙ্কেল জিনিসটা খেয়াল করে মানে বাটিটার সাথে সাথে হাত থেকে নিয়ে ফেলে। আর তো তারপরে এরকম অনেক সময় দেখা যায় যে মানে আঙ্কেল এখানে নাই, তারপরে আঙ্কেলের আওয়াজ শুনে এরকম অনেক ধরনের দৃষ্টিভ্রম হয় আন্টি। তো জিনিসটা আর নামাজে দাঁড়ালে আরেকটা ব্যাপার হচ্ছে, নামাজে যখন দাঁড়াতো আন্টি দেখতো যে মানে নামাজের চারপাশে অজগর সাপ বা এই টাইপের বিষাক্ত কিছু জিনিস আর কি, মানে অজগর, বেশিরভাগ অজগরই দেখতো। আর এগুলো দেখে মানে ভয় পেয়ে যেত। পরে হুজুর একটা আসছিল, এটা হুজুর বলা যাবে না, আসলে কবিরাজ টাইপের আর কি। যাই হোক, উনি কিছু বোতলে পানি পড়া দিছিল মেবি, তারপর পানি পড়া গুলো খেতে বলছে আর নামাজটা পিছিয়ে পড়তে বলছে আর কি। নামাজটা মানে যতই সাপটা এগুলো যতই দেখুক মানে নামাজটা যাতে না ছাড়ে, নামাজটা মানে কন্টিনিউ করতে বলছে। আর ওটা করতে করতে মোটামুটি আন্টি এখন মোটামুটি রিকভার করে ফেলছে, মোটামুটি সুস্থ আছে। আসসালামু আলাইকুম, আমার নাম এমরিসুল রানা, আমি আসছি গাজীপুর থেকে। আমার হোম টাউন হচ্ছে কক্সবাজার। আমার এই ঘটনাটা মূলত চট্টগ্রামে। সময়টা 2007 সাল, তখন আমি ক্লাস 6-এ পড়তাম। হ্যাঁ, আপনারা যারা শুনতেছেন তারা নিশ্চয়ই জানেন চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাশে একটা বলিরহাট নামে একটা এলাকা আছে। ওই এলাকাটার চারিপাশে আপনার পানি থাকে। ঠিক সেইখানে একটা স্কুল ছিল, স্কুলের পিছনে হচ্ছে আপনার পুরোটা ডুবা নালার মতো। তো স্কুলের বর্ণনাটা দিয়ে এরকম, স্কুলটা ছিল আপনার 3 তলা, নিচতলায় ছিল একটা অফিস রুমের পাশে ছিল আমাদের মানে বাসাটা। আমরা 3 ভাই ব্যাচেলর থাকতাম, আর 2 তলা আর 3 তলায় ছিল ক্লাসরুম। তো আমাদের বড় ভাই যিনি ছিল উনি অফিস করতো। তো ঘটনাটি ঘটে আপনার রমজান মাসে আমার ভাইয়াটা অফিস থেকে এসে আমাদের সাথে ইফতার করার পরে বিশ্রাম করতেছিল। হ্যাঁ, আমরাও বিশ্রাম করতেছিলাম। আমরা এশারা যখন আজান দেয় তখন এশার নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাই। তখন দরজাটা কিন্তু খোলা ছিল। তো ভাইয়া হুট করে ঘুম থেকে উঠে দেখে দরজাটা খোলা। তারপর উনি এসে দরজাটা বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার কিছুক্ষণ পর নাকি একজন এসে দরজা নক করলো, টুকটুক বলে নক করলো। তখন ভাইয়া মারি গেল, মনে করলো আমরা নামাজ শেষ করে আসলাম। তো ভাইয়া গিয়ে দেখে কি মানে যেটা দেখলো
সেটা আপনার এখনো উনি আর চোখে বাসে, এখনো ওনার রুম আপনার দাঁড়িয়ে যায়। এমন একজন লোক দেখলো যিনি অনেক লম্বা, প্রায় আপনার সাথে সাথে লেগে যাচ্ছে এরকম একজন লোক। ওনার মুখ ভর্তি সাদা দাড়ি, ধবধবে সাদা দাড়ি, আপনার ফেসটা ছিল অনেক সাদা, মানে পৃথিবীতে নাকি এরকম সাদা মানুষ কখনো দেখেনি। তারপর উনি তখন ওই লোকটা আমার ভাইয়েরাকে বললো আসসালামু আলাইকুম বলে হাতটা বাড়িয়ে দিল। যখন হাতটা বাড়িয়ে দিল তখন ভাই প্রচুর ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার সাথে সাথে উনি দরজাটা লক করে দেয়। লক করে দেওয়ার সাথে সাথে মানে ওনার কাছে নাকে এমন একটা ঘ্রাণ আসলো, মানে ওই ঘ্রাণ কখনো মানে উনি শুনে নাই, সুগন্ধি, মানে এত বেশি সুগন্ধি যেটা ওনাকে মানে আপনার এক প্রকার মানে ভয় করে দিচ্ছিল এবং আবার ভালো লাগতেছিল। তারপর ভাই তাড়াতাড়ি গিয়ে উজু করার পর আপনার জায়নামাজে নামাজ পড়লো। নামাজ পড়ার পর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলো। কোরআন এর মধ্যে আমরা নামাজ শেষ করে আসার পর দেখি ভাই কাঁপতেছে। তখন আমার ভাই আমাদেরকে নিয়ে প্রথমে ছাদে গেল। ছাদে গিয়ে সবকিছু চেক করলো। বড় একটা ভালো, আমাদের বাসার এক পাশে ছিল আপনার একটা বাচ্চার, তো বাচ্চারও ভালো করে মানে টর্চ দিয়ে চেক করলো, দেখতেছে ওখানেও কিছু নেই। এরপর 2 তলা এবং 3 তলা ক্লাসরুম গুলো সবগুলো চেক করা হলো। চেক করার পরও মানে দেখতেছি কিছু নেই। তারপরে মানে তখন থেকে আমাদের সাথে ঘটনাটা শুরু। এমন হতো আমরা তখন দুপুরের পরে ঘুমাচ্ছি, দেখতেছি আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে, আবার মাঝরাতে দেখতেছি আপনার আজানের আওয়াজ আসে। তবে আওয়াজ এই আজানের এবং কোরআন তেলাওয়াতের আওয়াজগুলো আমরা শুনতাম। আর ভাইয়া কি হতো তখন প্রায় সময় প্রতিদিন আপনার কন্টিনিউ ওই লোকটাকে স্বপ্নে দেখতো। এরপর আমরা বাসাটা চেঞ্জ করে ফেলি। বাসাটা চেঞ্জ করার পরও মানে যখন আপনার আমাদের শবে বরাত কিংবা শবে কদর আসে তখন ভাইয়া ওই লোকটাকে স্বপ্ন দেখে। আর যখন ভাই মানে নামাজ দোয়া ছেড়ে দেয়, যদি কম পড়া হয় তখন ভাইয়াকে ওই লোকটা আবার সারা দেয়, বলো তুই নামাজ পড় না, তোর বিপদ আছে। এভাবে মানে ঘটনাটা চলতে থাকে। মানে আপনার সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যখন রমজান মাসে প্রায় ওনাকে স্বপ্ন দেখে। বর্তমানে ওই চলমান ওনার সাথে। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই।